নমস্কার। স্মরণে মননে চিন্তায় ও চেতনায় স্বামী বিবেকানন্দ পডকাস্টে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের আলোচনা শুরু করছি। আজকের আলোচনায় অ্যাজ ইউজুয়াল আমার সঙ্গে বাক্যালাপে রয়েছেন প্রখ্যাত সাংবাদিক এবং বিবেকানন্দ গবেষক শ্রী তরুণ গোস্বামী, যার নতুন করে পরিচয় দেওয়ার কোনো। তরুণবাবু, স্বাগত আজকের আলোচনায়। আজকের আলোচনা আমি যে কেন জানি না, পডকাস্ট পবিত্র যেদিন থেকে শুরু করেছে মাথায় নানা রকম জিনিস ঘুরতে থাকে, বুঝলেন, আর প্রচুর ইনপুটসও পাই ধরুন দর্শকের কাছ থেকেও আর আমার নিজের চিন্তাতে। আজকে আমার মাথায় খেলছে যে আমরা একদিন ঠাকুরের শিষ্যের কথা মনে করি, যে আপনি তো সেই প্রখ্যাত শিষ্য যারা রামকৃষ্ণ মিশন পড়ে। আমার আজকে মনে হচ্ছে যে স্বামীজির শিষ্যের কথা, সেই গৃহী শিষ্যই হোক সন্ন্যাসী শিষ্য হোক, আপনার কাছেই শুনেছি। মানে অসাধারণ সব ব্যক্তিত্ব, কিন্তু অত্যন্ত অল্প বয়সে। কেউ কেউ তো স্বামীজির আগেও চলে গেছেন, স্বামীজির বয়সে আগে। তাদের কথা যদি একটু শুনি। আমি এই লিবার্টিটা আপনাকে দিয়ে দিলাম, আমি আর কোনো প্রশ্ন করবো না, আপনি তাদেরকে নিজের মনের মতো করে গুছিয়ে আমি দুভাবে ভাগ করব। বেশ। প্রথম ভাগ হচ্ছে যারা বিবেকানন্দের সান্নিধ্যে এসেছিলেন যখন বিবেকানন্দ বিখ্যাত হননি। বেশ। প্রথম হচ্ছেন স্বামী সদানন্দজি, হাতরা স্টেশনের অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার। ও রাইট। তিনি দেখলেন এটি গেরুয়া পড়া সন্ন্যাসী, তিনি রয়েছেন স্টেশনে বসে আছেন। স্বামীজি চোখ দুটো তাকে আকর্ষণ করলো। শরৎচন্দ্র গুপ্ত, প্রবাসী বাঙালি, তিনি স্বামীজিকে তার কোয়ার্টারে নিয়ে গেলেন, বিয়ে থা করেননি। স্বামীজির সঙ্গে আলাপ জমে উঠলো। স্বামীজির প্রখর ব্যক্তিত্বকে আকর্ষণ করলো এবং তিনি ঘর ছাড়লেন, চাকরি ছাড়লেন। স্বামীজি অত্যন্ত আপনার জন হয়ে উঠলেন। তিনি স্বামীজি রামকৃষ্ণ আন্দোলনের একজন বিরাট মাপের সৈনিক, স্বামীজির প্রথম সন্ন্যাসী শিষ্য। স্বামীজি তিনি কলকাতায় এলেন এবং তার কি, তিনি তো প্লেগে সেবা করেছিলেন, তিনি জাপান গিয়েছিলেন, তিনি নিবেদিতার খুব বন্ধু ছিলেন, সেসব তো রয়েছেই। তিনি প্রথম মহারাজ কথাটা চালু করেন। তার আগে রামকৃষ্ণ মিশনের পরস্পর বাবু বলে ডাকতেন, তারক বাবু, শরৎ বাবু, কালী বাবু, নরেন বাবু। তিনি মহারাজ বলতে শুরু করলেন, কারণ উত্তরপ্রদেশে সন্ন্যাসীদের মহারাজ বলা হয়। আমরা যে এখন মহারাজ বলি সেটি হচ্ছেন শরৎচন্দ্র গুপ্ত, স্বামী সদানন্দজি শুরু করেছিলেন। এবং তিনি সবাইকে বলতেন যে আমি বিবেকানন্দকে ভয় পাই, তিনি বিরাট বক্তা, তিনি বিরাট জ্ঞানী মানুষ, কিন্তু আমি সেই নরেন দত্তকে চিনি, যিনি আমার বুট জুতো মাথায় করে নিয়ে গিয়েছি। ম্যালেরিয়া হলো, হেলথ সেন্টারে নিয়ে যেতে হবে। শরৎচন্দ্র সব ছেড়েছিলেন, পারেননি তার প্রিয় আমেরিকান বুট জোড়া ছাড়া। তার শরীরকে কাঁধে রেখে মাথায় বুট জোড়া নিয়ে স্বামীজি তাকে নিয়ে গিয়েছিলেন এবং তিনি অত্যন্ত স্বামীজির আপনার জন ছিলেন। তিনি স্বামীজির বিখ্যাত হওয়ার আগে স্বামীজির কাছে দীক্ষা নিয়েছিলেন। বিখ্যাত হওয়ার আগে দীক্ষা নিয়েছিলেন বেলগাঁওয়ের ফরেস্ট অফিসার হরিপদ মিত্র এবং তার স্ত্রী। তিনি গৃহী। ইন্দুমতি মিত্র তাকে স্বামীজি চিঠি লিখেছেন এবং সেই চিঠিতে যে মা ইন্দুমতি বলে চিঠি লিখছেন, অসাধারণ ভাবে চিঠি তাকে স্বামীজি লেখেন। বিদেশ থেকেও লেখেন স্বামীজি। হরিপদ মিত্রের পরে কি হলো আমরা জানি না। তার সেই বাড়িতে এখন রামকৃষ্ণ মিশন নিয়েছেন এবং বেলগাঁওয়ে যে সেন্টারটি তৈরি হয়েছে সেটি হরিপদ মিত্রের বাড়িতে। হরিপদ মিত্র এবং ইন্দুমতি মিত্র তারা বয়সে স্বামীর থেকে বড় ছিলেন, কিন্তু এই ছেলেটির এমন ব্যক্তিত্ব তাদের আকর্ষণ করেছিল। আমরা তো ঠিক সেই অবস্থায় মনটাকে নিয়ে যেতে পারি না, আর আমাদের সেই শক্তি নেই সেই সময়টাকে সমাধির মধ্যে সেইটাকে দেখব। কিন্তু ভাবুন, একজন বয়স্ক মানুষ স্বামী থেকে বড় বয়সে, তিনি বেলগাঁওয়ের ফরেস্ট অফিসার, তিনি একটি বয়োকনিষ্ঠ ছেলের কাছে দীক্ষা নিচ্ছেন। দেখবার জিনিস। কিন্তু তিনি দীক্ষা নিয়েছিলেন স্বামীজির কাছে এবং স্বামীজি তার বাড়িতে ছিলেন। স্বামীজির কাছে দীক্ষা নিয়েছিলেন ক্ষেত্রীর মহারাজা, বিখ্যাত হওয়ার আগে। অবশ্যই বিখ্যাত হওয়ার আগে। বিখ্যাত হলে তো অনেকেই দীক্ষা নিতে পারেন, বিখ্যাত হওয়ার আগে দীক্ষা নিয়েছিলেন। স্বামীজি বলেছিলেন যে আমি যা করেছি জীবনে সম্ভব হতো না ক্ষেত্রীর মহারাজা না থাকলে। অজিত সিং স্বামীজির বন্ধু ছিলেন, একসঙ্গে স্বামীজি ঘোড়ায় চড়েছেন। যখন বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করছেন স্বামীজি সেখানে সবসময় উপস্থিত, যখন গান বাজনা হচ্ছে সেখানে উপস্থিত,
এবং ক্ষেত্রীর মহারাজার উপর একটি অপূর্ব বই আছে, বেণীশঙ্কর শর্মার লেখা, বেশ, বিবেকানন্দের ফরগটন চ্যাপ্টার অফ হিজ লাইফ। আচ্ছা, বেণীশঙ্কর শর্মা তিনি তার বর্ণনা দিয়েছেন ক্ষেত্রীর রোজনামচা স্বামীজি কি করতেন। আপনি ক্ষেত্রীতে ঘুরে এসেছেন, হ্যাঁ, নিশ্চয়ই। সপ্তর্ষি মহারাজ এখন রয়েছেন ক্ষেত্রীর সম্পাদক, এবং ক্ষেত্রীর তার একটা ছোট্ট ইন্টারভিউ করছি। প্রাসাদটা আপনি দেখেছেন, কি বিশাল প্রাসাদ। নিশ্চয়ই, নিশ্চয়ই। সেই প্রাসাদ থেকে ভাবুন সকাল বেলায় দুটি ঘোড়া বেরোচ্ছে, একটিতে রাজা এবং পাশে একজন গেরুয়া পড়া সন্ন্যাসী। এর ভূভারতের দ্বিতীয় ছবি পাবেন না। ঠিক, ঠিক, ঠিক। সন্ন্যাসী গেরুয়া পরে রাজার সঙ্গে প্রমোদ ভ্রমণে বেরিয়েছেন। আমরা যা বর্ণনা পাই সন্ন্যাসী বিদ্রোহ, সন্ন্যাসীরা ঘোড়ায় করে যাচ্ছেন আনন্দ মঠে, সে নয়। স্বামীজি সকালে রাজা বেরোচ্ছেন, সাথে তিনি সন্ন্যাসী প্রাতঃভ্রমণে। স্বামীজির কথায় বিলেত থেকে টেলিস্কোপ আনিয়েছিলেন। স্বামীজি সেই টেলিস্কোপ বসিয়ে তাকে গ্রহ নক্ষত্র চেনাতেন, এবং স্বামীজির সায়েন্সের বিরাট তার জ্ঞান ছিল। তিনি স্বামীজির সংস্পর্শে এসেছিলেন স্বামীজির সন্ন্যাস বিখ্যাত হওয়ার আগে। স্বামীজির সংস্পর্শে এসেছিলেন এবং বিখ্যাত হওয়ার আগে দীক্ষা নিয়েছিলেন মাইসোরের মহারাজা ওয়ারিয়ার। ওই তার বিখ্যাত চিঠি, দিস লাইফ ইজ শর্ট, দি ভ্যানিটিজ অফ দি ওয়ার্ল্ড আর অল ট্রান্সিয়েন্ট, বাট দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, দি রেস্ট আর মোর ডেড দ্যান অ্যালাইভ। তাকে লেখা চিঠি। স্বামীজি যখন বিখ্যাত হননি, স্বামীজি কি জানতো কি হবেন, আমেরিকায় বিখ্যাত হবেন, কেউ জানতো না, কিন্তু এতখানি ভালোবাসতেন। এবং ক্ষেত্রীর রাজা স্বামীজিকে বিলেতে হওয়ার প্যাসেজ মানিটি দিয়েছিলেন। এরা স্বামীজিকে বিখ্যাত হওয়ার আগে আপন করে নেন। বিখ্যাত হওয়ার পরে স্বামীজি একদিনে 4 জনকে সন্ন্যাস দেন। একদিনে 4 জনকে সন্ন্যাস। স্বামী নিত্যানন্দ, স্বামী প্রকাশানন্দ, স্বামী বিরজানন্দ, স্বামী নির্ভয়ানন্দ। সবাই বয়সে ছোট না, স্বামীর থেকে বয়সে ছোট ছিলেন সকলেই ছোট। স্বামীজি তখন বিখ্যাত হয়ে গেছেন আমেরিকা থেকে। স্বামীজি ফিরে এসে দীক্ষা দিয়েছেন। বিখ্যাত হওয়ার পর দীক্ষা দিয়েছিলেন শরৎচন্দ্র চক্রবর্তীকে, শিষ্য সংবাদ। হ্যাঁ, দীক্ষা দিয়েছিলেন। স্বামীজি দীক্ষা দিয়েছিলেন বিখ্যাত হওয়ার পরে নিবেদিতাকে। স্বামীজি বিলেতে কত লোককে দীক্ষা দিয়েছে সেটা বলেননি। স্বামীজি বলছেন বিলেতে অনেক লোককে দীক্ষা দিয়েছে, কত লোককে দীক্ষা দিয়েছে আমরা জানি না আমরা। স্বামীজি গুডউইনকে দীক্ষা দিয়েছেন কিনা আমরা জানি না। স্বামীজি মিস্টার মিসেস সেভিয়ারকে দীক্ষা দিয়েছেন কিনা আমরা জানি না। নিবেদিতাকে তিনি ব্রহ্মচর্যে দীক্ষিত করেছিলেন, সন্ন্যাস দেননি নিবেদিতাকে, ব্রহ্মচর্য দিয়েছিলেন। জোসেফিন ম্যাকলড স্বামীজির বন্ধু ছিলেন। স্বামীজিকে পরে যখন বিখ্যাত হন তখন এরা সকলেই স্বামীজির কাছে দীক্ষিত হন, সন্ন্যাস নেন। স্বামী বিমলানন্দজি, স্বামী স্বরূপানন্দজি, অজয় হরি বন্দ্যোপাধ্যায় অসাধারণ ছিলেন, স্বামী বোধানন্দজি, স্বামী প্রকাশানন্দজির কথা বললাম, স্বামী শুদ্ধানন্দজি, 2 ভাই সন্ন্যাসী হয়ে গেছিলেন, শুদ্ধানন্দ এবং প্রকাশানন্দ। এদের মধ্যে অকাল মৃত্যু হয়েছিল একজনের, মানে বিমলানন্দ অকাল মৃত্যু হয়েছিল, স্বরূপানন্দ অকাল মৃত্যু হয়েছিল। এরা সকল কয়েক টিউবারকুলোসিস মারা গেলেন বিমলানন্দজি। তিনি না থাকলে কমপ্লিট ওয়ার্কস হতো না। তিনি আবার বিবেকানন্দের ছাত্র ছিলেন যখন বিবেকানন্দ মেট্রোপলিটন স্কুলে পড়ান, এবং তারা ক্রিয়াযোগী ছিলেন। এই 4 জনই ভূপেন্দ্রনাথ চান্নালের কাছে শিখতেন। স্বামী শুদ্ধানন্দ, স্বামী বিরজানন্দ, স্বামী প্রকাশানন্দ, স্বামী নির্ভয়ানন্দ, অসাধারণ জীবন তার। স্বামী নিশ্চয়ানন্দ, অসাধারণ জীবন। তারা সন্ন্যাসী ছিলেন স্বামীজির কাছে বিখ্যাত। স্বামীজিকে দেখার পরে এই বাকচক্রের মাধ্যমে এই কয়েকজন শিষ্য যাদের নাম করলেন, স্বামী পরমানন্দজি, ডেলি প্রেয়ার, অসাধারণ বই তার। তিনি তো অরুন্ধতী দেবীর কাকা ছিলেন। স্বামীজি শেষ সন্ন্যাসী শিষ্য, হ্যাঁ, তিনি পূর্ববঙ্গ থেকে এসেছিলেন, স্বামীজিকে দীক্ষা দিয়েছিলেন, সন্ন্যাস দান। তার ডেলি প্রেয়ার কি অসাধারণ বই। আরেকজনের কথা বলবো আমি, তিনি স্বামীজি বিখ্যাত হওয়ার পর স্বামীজি সন্ন্যাস দীক্ষা নিয়েছিলেন স্বামীজির কাছে। স্বামীজির জ্যাঠতো দাদা অমৃতলাল দত্ত, অবু দত্ত, অত বড় ক্যারিয়ারের কাছে। তিনি ঠাকুরের দাও করার সময় ফিমার বোনটা নিয়ে চলে গিয়েছিলেন, শ্মশান থেকে। আচ্ছা, তিনি এমন কোন নেশার জিনিস নিয়ে যা করতেন না। ঠাকুরের কাছে স্বামীজি নিয়ে যাবেন তাকে, গাঁজা নিয়ে গেছেন সাথে করে স্বামীজি। যদি উসখুস করেন তারপর গাঁজা দেবেন। গেছেন দক্ষিণেশ্বরে, নরেন্দ্রনাথের পকেটে হচ্ছে দাদার জন্য, দাদার জন্য গাঁজা। তিনি আবার আলাউদ্দিন খান গুরু ছিলেন, প্রভু দত্ত। স্বামীজির বাড়ি থেকে আলাউদ্দিন খান সব বাদ্যযন্ত্র শিখেছিলেন, তো নিয়ে গেছেন। ঠাকুরের সঙ্গে কথা হয়েছে,
ফিরে আসার সময় দাদাকে স্বামীজি বলছেন গাঁজা খাবে, বলে না না না, যা খেয়ে এসছে আর কিছু খেতে হবে না। ও তাই নাকি? সেই হবু দত্ত স্বামীজি ফিরে আসার পর স্বামীজির কাছে দীক্ষা নিয়েছিলেন। ভাইয়ের কাছে, ছোট ভাইয়ের কাছে বড় দাদা দীক্ষা নিচ্ছেন, আর দ্বিতীয় উদাহরণ নেই। যেমন হবু দত্ত তো বয়সে বড়, বয়সে বড়, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দেখত দাদা, তিনি ছোট ভাইয়ের কাছে দীক্ষা নিচ্ছেন এবং সাংঘাতিক সম্মান করতেন স্বামীজিকে, অত্যন্ত ভালোবাসতেন। হবু দত্তের একটা বই আছে, সেই বইতে জানা যায় যে বেনি ওস্তাদ গান গাইতেন, আমি ক্ল্যারিনেট বাজাতাম, কলেজ থেকে ফিরিয়া শ্রীমান নরেন্দ্রনাথ শীষ দিয়া দীর্ঘক্ষণ গান গাইতেন। তো এরা তো স্বামীজিকে দেখে দীক্ষা নিয়েছেন। এছাড়া স্বামীজি অদ্ভুত ভাবে একটা দীক্ষার কথা বলি, এটি স্বামীজির শরীর চলে যাওয়ার কদিন আগে স্বামীজি কলকাতায় এসেছিলেন। বেশ, হ্যাঁ। তো বোসপাড়া লেনে যেখানে নিবেদিত থাকতেন তার পাশের রাস্তায় একটা বাচ্চা ঘুড়ি বেড়াচ্ছে। স্বামীজি, এই ধর, আমি ঘুড়ি বেড়াবো। এরও কিন্তু বিখ্যাত স্বামীজি, তার কয়েকদিন পরে শরীর চলে যাবে, ঘুড়ি বেড়াচ্ছেন। সেই বাচ্চাটিকে, 14 বছর বাচ্চাকে স্বামীজি দীক্ষা দিয়েছিলেন। দীক্ষা দিয়েছেন? হ্যাঁ। তার মানে উল্লেখ কোথাও আছে, মানে তিনি না, কোথায় ছিলেন কেউ জানে না। আচ্ছা আচ্ছা, এরকম স্বামীজি অনেককে দীক্ষা, বিদেশে বললাম যে কত লোককে দীক্ষা দিয়েছেন আমরা জানি না। তার কারণ স্বামীজি যে প্রথম বিদেশের খবরটা বেরোয়, স্বামী বিবেকানন্দ ইয়াং ইন্ডিয়ান যোগী, ইয়াং ইন্ডিয়ান যোগী, হ্যাঁ, স্বামীজি বিদেশে কাকে দীক্ষা দিয়েছেন, কি করেছেন ভগবান জানে, নিজে তো বললেন, আত্মকথা বলেননি। এবং যখন এখানে দীক্ষা নেওয়ার কথা বলছেন, যখন স্বামীজি পূর্ববঙ্গে গেছেন, মাকে নিয়ে গেছেন আমরা জানি, 1901 সালে অসুস্থ স্বামীজি। তো স্বামীজি যাচ্ছেন, স্বামীজি হঠাৎ ইচ্ছে হয়েছে যে পুঁই ডাঁটা দিয়ে ইলিশ মাছ খাবে। যেই বলেছেন, নৌকাটা তখন ভিড়েছে একটা ঘাটে, লাফিয়ে দুজন পড়েছে, তারা ইলিশ মাছ নিয়ে এসছে এবং একটি বাড়িতে পুঁই ডাঁটা ছিল, তার পুঁই ডাঁটাও নিয়ে এসছে। তখন স্বামীজি কি বলছেন যে, দেখ বাবা, আমি সন্ন্যাসী, পয়সা নেই, কি দেবো তোদের, তোরা থির হয়ে বস, আমি তোদের দীক্ষা দিয়ে দিই। সেই লোক দুটোকে দীক্ষা দিয়ে দিচ্ছেন, যারা ইলিশ মাছ এসেছিল, তারা হারিয়ে গেছেন, কেউ তার নাম জানে না। অদ্ভুত মানুষ ছিলেন, অদ্ভুত মানুষ। এবং দীক্ষা দিতেন, তো দীক্ষা দিয়েছেন। দীক্ষা দেওয়া কেন স্বামীজির? স্বামীজির দীক্ষা দেওয়া হচ্ছে যে আত্মবোধে জেগে ওঠে। হরিপদ মিত্র এবং স্ত্রী, তারা স্বামীজির কাছে দীক্ষা নিয়ে সেই জবদান করতেন কিনা আমরা জানি না, আমরা ক্ষেত্রীর মহারাজা জবদান করতেন কিনা জানি না, এইটুকুনি জানি যে বিবেকানন্দ তার মনকে আচ্ছন্ন করে রেখেছিলেন। তিনি বিবেকানন্দকে অসম্ভব ভালোবাসতেন এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ক্ষেত্রীর মহারাজার ছবি বাড়ি বাড়ি রাখা উচিত, যারা রামকৃষ্ণ আন্দোলনের সঙ্গে যুক্ত, যারা যুক্ত, যারা ছবিতে বিশ্বাস করেন, যারা ছবি রাখেন, তাদের ছবি রাখা উচিত। কারণ এই মানুষটি না থাকলে স্বামীজি হতেন না, স্বামী যেতেই পারতেন না। আমরা ভুলে যাই আরেকজনের কথা, মাদ্রাজি ভক্তের কথা, আলাসিঙ্গা পেরুমল। তিনি তো প্রাগ বিবেকানন্দকে দেখেছেন, উত্তর বিবেকানন্দকে দেখেছেন, দুই বিবেকানন্দকে তিনি দেখেছিলেন। উনি কোন স্কুলের হেডমাস্টার ছিলেন শুনেছি? হ্যাঁ, ছিলেন, শিক্ষক ছিলেন, এবং তিনি ব্রহ্মবাদিনের প্রথম এডিটর ছিলেন। তাদের উদ্দেশ্যেই তো স্বামীজির চিঠি লেখা, দেশ ছাড়ার আগে ভারতবর্ষ সহস্র যুবকের বলি চায়, যারা দরিদ্রদের প্রতি সহানুভূতি সম্পন্ন হবে, তাদের অসহায় মুখে অন্নদান করবে, তাদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটাবে, আর আমাদের পূর্বপুরুষের অত্যাচারের ফলে তারা পশু পদবিতে উপনীত হয়েছে, তাদের উন্নতির অসীম চেষ্টা করবে। স্বামীজির বিখ্যাত চিঠি, এটি ওরিয়েন্টাল হোটেল থেকে মাদ্রাজি ভক্তদের লেখা। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, যে এটা জানি না মানে এর প্রাসঙ্গিক হবে কিনা, গিরিশ ঘোষের কথা মনে পড়ে। সে গিরিশ ঘোষকে কোনোভাবে কি, উনি তো স্বামীজির প্রতি প্রচন্ড অ্যাট্রাক্টেড ছিলেন, বন্ধু ছিলেন, বয়স অনেক বয়স হলেও, গিরিশ ঘোষকে কি ওনার মানে কোন শিষ্যত্ব বলুন বা দীক্ষা নাকি নাকি উনি ঠাকুরের কাছ থেকে? এটা একটা অসাধারণ ঘটনা আছে। বলুন। ঠাকুর গঙ্গাসাগরের সাধুদের গেরুয়া পোশাক, গেরুয়া বসত দেবে, তো 12 জন সাধু এসছেন, 12 জন সাধুকে গেরুয়া পোশাক দিয়ে দিয়েছেন। 13 নম্বর গেরুয়াটি আর খুলে পান, মানে দেওয়া যায়নি কাউ। 13 নম্বর সাধু আসেননি, ওইটা রেখে দিয়েছেন, গিরিশ ঘোষকে দিয়েছিলেন। গিরিশ ঘোষকে দিয়েছেন। গিরিশ ঘোষকে ঠাকুর জীবের মন্ত্র দিয়েছিলেন কিনা আমরা জানি না। আচ্ছা, কিন্তু এমন কিছু একটা গেরুয়া পোশাক দিয়েছিলেন গিরিশ ঘোষকে, তাকে বলতেন গিরিশের 5 থেকে 5 আনা বিশ্বাস।
গিরিশ ঘোষ তো দেখুন সুরের নৃত্য স্বামীজির বিখ্যাত হওয়া দেখেননি, আচ্ছা বলরাম বসু দেখেননি, গিরিশ ঘোষই একমাত্র দেখেছিলেন। এবং মনে রাখতে হবে, যেদিন মহেন্দ্রনাথ স্টেটসম্যানে পড়লেন যে স্বামীজির খবর বেরিয়েছে নিউজ আর নোটস, ছুটে গেছিলেন একদম। এবং গিরিশ ঘোষ এলেন গৌরমোহন মুখার্জি স্ট্রিটে, তিনি সেই কাগজটি উদাত্ত কণ্ঠে পড়তে লাগলেন। গিরিশ ঘোষের উচ্চারণ নাকি সাহেবদের মতন ছিল, কিন্তু অ্যাটকিন্সের বুককিপার ছিলেন, পড়লেন। ফলে এরা তো দীক্ষা পেয়েছেন, স্বামী ঠাকুরের কাছে পেয়েছেন গিরিশচন্দ্র, কিন্তু স্বামীজির কাছে যারা দীক্ষা পেয়েছিলেন তারা সবসময় মনে রাখতে হবে কনিষ্ঠের কাছে বয়োজ্যেষ্ঠ দীক্ষা নিয়েছিলেন। তার সন্ন্যাসী শিষ্য ছাড়া এই শিষ্যের কথাই বলছি। সকলেই বয়সে বড় ছিলেন স্বামীজি থেকে, তারা দীক্ষা নিয়েছিলেন। অসাধারণ, এই সাগরে সত্যি করে কোনো কুল কিনারা পাওয়া মুশকিল। এবং তো দেখুন, যখন এই দীক্ষার কথা আমরা বলছি স্বামীজির, গৃহ শিষ্যই হোক বা সন্ন্যাসী শিষ্যই হোক, স্বামীজির ব্যক্তিত্ব তো আকর্ষণ করেছিল 100 বার। মানে এমন ব্যক্তিত্ব, ভাবুন সদানন্দজি তিনি ঘর ছাড়লেন একটি মানুষকে দেখে। সুরজ রাও, স্বামী নিশ্চয়ানন্দ, তিনি তো আর্মিতে চাকরি করতেন, তিনি স্বামীজির সঙ্গে স্টেশনে ট্রেন থামলো যখন ভারতবর্ষে ফিরছেন, তারপর স্বামীজি ওই কুম্ভকোণনের ট্রেন, তারপর তিনি হেঁটে এলেন মাদ্রাজে। হেঁটে আসার সময় তিনি দেখছেন যে গ্রামে আলো জ্বলছে, যারা জেলে সম্প্রদায় তারা ঘরে ঘরে আলো জ্বালিয়েছে। তিনি জিজ্ঞেস করলেন আলো জ্বলছে কেন, আলো জ্বলছে কেন? তারা তখন বললো, যারা জানো না, আজকে বিশ্বের গুরু এখানে এসছে, জেলে সম্প্রদায়, অসাধারণ। তারপর সে সুরজ রাও তার মিলিটারির চাকরি ছাড়তে হবে, তিনি পাগল সাজলেন, এবং তিনি পাগল না শিয়ানা পাগল এই দেখার জন্য মাথায় বরফ বেঁধে, বরফের ওজন বাড়িয়ে বাড়িয়ে তারা দেখতেন যে পাগল সেজেছেন না আসল পাগল হয়ে গেছেন। কারণ পাগল হলে মিলিটারি চাকরিটি যাবে, মিলিটারি চাকরি নাকি সাহেব আমলে ওরকম করে ছাড়া যেত না। ওয়ান্স ইউ আর ইনটু দি আর্মি ইউ ক্যানট রিজাইন জাস্ট লাইক দ্যাট এন্ড কাম আউট। এবং তিনি পাগল সাজেন, অমানসিক কষ্ট দেওয়া হয়েছিল, মাথায় সেই বরফ চাপিয়ে, কোমরে বরফ চাপিয়ে, তারপর তার এসেছিলেন জানা আসল পাগল, চাকরি চলে যায়। ভাবুন তো কতখানি কষ্ট সহ্য করেছেন একটি মানুষের জন্য। এবং তিনি স্বামীজি চলে যাওয়ার পরে বলে আমি সঙ্গ ছেড়ে চলে যাব, চলে গিয়েছিলেন। তারপরে তিনি কঙ্খলে যান। তিনি সেই মানুষ যিনি স্বামীজির শরীর দাহ করার সময় বাড়তি কাঠ এনে দিয়েছিলেন। স্বামীজিকে যখন দাহ করা হচ্ছে, স্বামীজির কোমরের ওপরে আর পুড়ছে না, তখন কয়েকজন বলেছিলেন মাথাটাকে মাছ দিয়ে মেরে ফাটিয়ে দেওয়া হোক। তিনি তাদের মারতে গিয়েছিলেন এবং বাড়তি নিম কাঠ নিয়ে আসেন, সেই নিম কাঠ তিনি দিয়ে সেই সাজানো হয় চিতা, এবং স্বামীজির উর্ধাঙ্গটি পড়ে। সুরজ রাও এমন মানুষ ছিলেন, একজন স্বামীজির গরু কেনা হয়েছিল যাতে স্বামীজি অসুস্থ স্বামীজি গরুর দুধ খেতে পারে। গরুটি লাফিয়ে পড়লো জলে, তখন জোয়ার চলছে, ভয় পেয়ে লাফিয়ে পড়লেন সুরজ রাও। যখন তিনি মঠে সবাই ফিরলেন, তার অনেকক্ষণ পরে গরুটাকে নিয়ে মঠে এলেন। স্বামীজি জিজ্ঞেস করেন, তুমি এই বোকামিটা করলে কেন? তোমার প্রাণ তো গরুটার থেকে অনেক মূল্যবান। তিনি বলেন, আপনি বলেছেন গরুটাকে নিয়ে আসার জন্য, আমি কি করে ছেড়ে দিয়ে আসি? ও ভগবান, আপনি যেসব লোকের, এবং নিশ্চয়ানন্দ এবং কল্যাণানন্দ এরাই শুরু করেছিলেন আপনার কঙ্খলে সেবাশ্রম। সেই সেবাশ্রমের এখন 125 বছর, আগামী সপ্তাহে সেই সেবাশ্রমের 125 বছর পালিত হবে। আমাকে একজন পরিচিত ভদ্রলোক গিয়েছিলেন, তিনি ছবি পাঠিয়েছেন, পুরো বাড়িটাকে সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে, কঙ্খলে সেবাশ্রম। এবং সেখানে কল্যাণানন্দ এবং নিশ্চয়ানন্দ এরা দুজনে সেই সেবা কাজ শুরু করেছিলেন সেখানে, এবং তারা বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। স্বামী শুভানন্দজি যিনি তৈরি করেন বেনারস সেবাশ্রম বয়েজ হোম, সেটা স্বামীজিকে দেখে শুরু করেছিলেন। মনে রাখতে হবে, গুরু কিন্তু চলে যান 39 বছর বয়সে। আপনি যাদের নাম করলেন তাদের মধ্যে দুজনের কথা বলি, এই ক্ষেত্রী মহারাজা এবং মাইসোরের মহারাজা, মানে কতটা অ্যাট্রাকটিভ পাওয়ার তার ছিল যে এই দুজন ওই স্ট্যাটাসে। ক্ষেত্রী মহারাজা সে বাড়িতে আপনি দেখেছেন, একদম মাইসোরের প্যালেসটা দেখেছেন তো? ওই প্যালেসের যিনি অধীশ্বর তিনি স্বামীজির শিষ্য ছিলেন, এবং তিনি স্বামীজির কণ্ঠটি নিয়েছিলেন। স্বামীজি বলেছিলেন, when I shall come again, I shall burst on your society like a bombshell and it will follow me like a pet dog.
এই কোন সীমাহীন সমুদ্রে আমরা এনিওয়ে আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, যে স্বামীজির এই পরিধির ভাবলাম যে এই ছোট্ট আইডিয়াটা এসছে আপনার কাছ থেকে শুনে নিই। অশেষ ধন্যবাদ, আপনি দারুণ ইনপুটস দিলেন। আশা করি দর্শকগণ এনজয় করেছেন আমাদের আজকের আলোচনা। এরকম ভাবে আমরা আলোচনা করতে থাকবো। ভালো থাকবেন, নমস্কার।